সোজাসুজি স্বর্ণালীতে এক্সক্লুসিভ নির্যাতিতার আইনজীবী। ঘটনার পরে আইনজীবীকে কি বলেছিলেন নির্যাতিতা, রিপাবলিকে জানালেন আইনজীবী অরিন্দম কাঞ্জিলাল। কে ঘটনায় মূল অভিযুক্ত, স্বর্ণালীর প্রশ্নে কি উত্তর দিয়েছিলেন আইনজীবী, শুনুন। অরিন্দম কাঞ্জিলাল নির্যাতিতার আইনজীবী, তিনি এই কেসটি লড়ছেন এই মুহূর্তে। আমার কাছে খবর আসে 25শে জুন রাত্রেবেলা রাত 11:25 আমার কাছে একটা ফোন আসে এই মামলার যিনি ভিকটিম তার তরফ থেকে, এবং তিনি ফোন করে পুরো ঘটনাটা আমাকে ডিসক্রাইব করেন। ভিকটিমের প্রথম যে একদম ফার্স্ট কোটেশন ছিল যে স্যার রেপ হলে কি হয়। আচ্ছা, প্রথম এটা কোটেশন ছিল যে মানে ওর প্রথম কথা ছিল যে রেপ হলে কি হয়। তা আমি একটু চমকে উঠলাম, যে চমকে উঠতে বললাম মানে কি বলছিস, আমি একটু উল্টে ধমকি দিলাম যে কি বল, মাথা ফাতা খারাপ হয়ে গেছে না কি বলছিস। না স্যার রেপ হলে কি হয় তুমি আমাকে বলো। রেপ হলে কি হয় মানে তুই কি চাইছিস বোঝাতে। দ্যাট পয়েন্ট অফ টাইম শি বার্স্টেড আউট ইন টিয়ার্স এবং স্টেটেড যে স্যার আমাকে এইভাবে এই অনুযায়ী আমি কলেজে ফর্ম ফিল আপের জন্য গেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাকে রেপড হতে হয়েছে, এবার তুমি বলো আমার কি করা উচিত। তা আমি বললাম যে তুই এই মুহূর্তে কোথায়। না স্যার আমি কোনো মতে কলেজ থেকে বেরিয়েছি, আমি বাড়ির দিকে যাবো, হয়তো আমি কি করবো বুঝতে পারছি না, তুমি বলো আমার কি করা উচিত। বললাম তুই ইমিডিয়েট বেসিসে আগে বল বাবা মা কোথায়। না বাবা মা আছেন, আমি সামনেই আছেন, আমি বাবাকে ফোন করে জিনিসটা জানিয়েছি, বাবা এসেও গেছেন, আমরা বাড়ি যাবো। তাহলে ইমিডিয়েটলি তোর কি করণীয়। না স্যার আমি বুঝতে পারছি না, তুমি আমাকে বলো আমার আইনত কি করণীয়, আমি লিগালি কিভাবে মুভ করতে পারি। আমি বললাম দেখ তোর কাছে এই মুহূর্তে একটা অপশন, এক হচ্ছে ফার্স্ট ইউ কনসাল্ট উইথ ইউর পেরেন্টস, বাবা মাকে পুরো জিনিসটা জানাও এবং ইমিডিয়েট বেসিসে লোকাল থানা থেকে একটি এফআইআর লঞ্চ করো। কারণ এফআইআর যদি লঞ্চ না হয় এবং তার রেসপেক্টে তুমি নিশ্চয়ই জানো সোনালী, এফআইআর যদি লঞ্চ না হয় এবং এফআইআর লঞ্চ না হলে আলটিমেটলি আমরা মেডিকেল এক্সামিনেশন কন্ডাক্ট করতে পারি না, সেটা স্টেটের তরফ থেকে হোক বা ডিফেন্সের তরফ থেকে হোক, যাই হোক। তো আমি ওকে বললাম যে তুই ইমিডিয়েট বেসিসে যা, গিয়ে একটা এফআইআর কর। কিন্তু মানে সেই মুহূর্তে সোনালী তো এতটা ট্রমাটাইজড, মানে এতটা কাঁদছে, বলছে স্যার তুমি বিশ্বাস করো আমি বুঝতে পারছি না আমার কি করণীয়। কিন্তু আলটিমেটলি 100% প্রাইমা ফেসি অ্যাকিউজড মনোজিৎ মিশ্র, এই নিয়ে কোনো ডাউট নেই। আইনজীবীর বক্তব্য শোনালাম, এর পাশাপাশি নির্যাতিতার মামা, তার বাড়ির লোকজন, তারা কি বলছেন শুনুন। মানে যেভাবে তদন্তের গতি প্রকৃতি চলছে আমাদের তাতে আমরা খুশি। টেস্ট ঠিকঠাক হয়েছে, আমরা তো জানি ঠিকই হয়েছে, কারা বিতর্ক করছে কি করছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। আগে কি কোনোদিন কলেজের উপর যে ওর উপর কোনো প্রেশার আছে বা এই ধরনের কিছু কখনো বলেছিল? না না না, বন্ধু বান্ধব সব তো কথাবার্তা বলতে এইটুকু। আগেও কখনো কোনো হুমকি এসেছিল ওর কাছে? না না না, ও তো টিএমসিপি করতো, তো তৃণমূল ছাত্র পরিষদ করতো। ওইটাই ওরা মানে যারা ওর সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে তাদের সম্বন্ধে কোনোদিনও কিছু বলেছিল? না না। আপনাদের কাছে কোনো হুমকি বা কোনো প্রেশার আসছে? না না না। তা আপনারা কার উপর ভরসা রাখছেন? প্রশাসনের উপরে, ক্যামেরা পুলিশের উপর। আচ্ছা, ওরা কোথায় আছে এখন, এখানে কি রয়েছে? কলকাতায় আছে। অভয়াকাণ্ডের 10 মাসের মধ্যেই এই কসবা কাণ্ড, এই নিয়ে কি বলছেন প্রতিবাদী চিকিৎসক অনিকেত মাহাতো, শুনুন। আপনারা দীর্ঘদিন ধরে আরজি কর ইস্যুতে পথে নেমে রয়েছেন, কিন্তু এরই মাঝে আরেকটি কলেজ, এবার এটা ল কলেজ, সেখানে এই ঘটনা দেখা গেল। তাহলে আর হালটা ফিরবে কবে এই রাজ্যের? আমরা কি দাবি করেছিলাম, আমরা যদি আমাদের 10 দফা দাবি দেখেন, তাহলে শেষ যে 9 দফা দাবি, সেই দাবি ছিল যে মেডিকেল কলেজগুলোকে ডেমোক্রেটিক পরিবেশ একটা জায়গায় এক্সারসাইজ করতে হবে যাতে দ্বিতীয় অভয়ার মতন ঘটনা না ঘটে। সেই জায়গা থেকে আমরা ছাত্র সংসদ নির্বাচন এবং কলেজে ডেমোক্রেটিক পরিবেশ রক্ষার দাবি তুলেছিলাম। আমরা বলেছিলাম যে আরডিএ এবং বিভিন্ন সংগঠনগুলোকে তাদেরকে ডেমোক্রেটিক পরিবেশ এক্সারসাইজ করার জায়গা দিতে হবে। তাহলে এই ছিল মোদ্দা কথা। আজ ল কলেজ থেকে শুরু করে জেনারেল কলেজগুলোতেও যদি এই দুর্বাত্তানের জায়গা তৈরি হয়, সেখানে যদি এই ডেমোক্রেটিক পরিবেশকে এক্সারসাইজ করার জায়গা না থাকে, তাহলে এই ধরনের ঘটনা তো স্বাভাবিকভাবেই ঘটবে। সরাসরি দেখা যাচ্ছে তো একটা নেক্সাস কাজ করছে সমস্ত কলেজগুলির অভ্যন্তরে। তাহলে এই নেক্সাসকে ভাঙতে গেলে কি করতে হবে? একটা ডেমোক্রেটিক এক্সারসাইজ হওয়া উচিত, যে এক্সারসাইজের মাধ্যমে একটা বাফার জোন থাকবে যে আমি কতদূর অবধি দুর্বাত্তায়নের জায়গা তৈরি করতে পারি। আমি মনে করি যে একটা প্রপার ইলেকশনের মাধ্যমে সব সমস্যার সমাধান হয় না, কিন্তু একটা মিনিমাম জায়গা, ছাত্রছাত্রীদের ন্যূনতম জায়গাটুকু তো একটা ক্যাম্পাসে থাকবে যে আমি কোথায় জানাবো কমপ্লেন। এই ধরনের একটা রেপ মলেস্টেশনের মতন ঘটনা ঘটবে, তাহলে সেই জায়গাটা কেন হবে? মেডিকেল কলেজগুলোর অভ্যন্তরে এইটা নিয়ে অলরেডি প্রতিবাদ সভা আমরা শুরু করেছি। আগের দিন মালদা মেডিকেল কলেজে হয়েছে, এইবার এইটাকে কেন্দ্র করে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে আমরা এর প্রতিবাদ জানিয়ে সমস্ত মেডিকেল কলেজ অভ্যন্তরে প্রতিবাদ কর্মসূচি গড়ে তুলছি। আমরা ডেপুটেশন দিয়েছিলাম, ডেপুটেশনে আমরা প্রথম এটাই জিজ্ঞাসা করেছিলাম
যে আপনারা, ওরা সাথে সাথে যেটা জানাচ্ছে যে আমরা তো অ্যারেস্ট করেছি। আমরা বললাম হ্যাঁ অ্যারেস্ট করেছেন, কিন্তু আপনারা শ্লীলতাহানি বা এই ধরনের মলেস্টেশনে যে ঘটনা ঘটলো, রেপ যে হলো, সেইটাকে আপনারা আটকাতে পারলেন না কেন? তাহলে এইখানে আপনাদের ভূমিকা কোথায় থাকলো? এইটা তো আপনাদের আটকানো কাজ। আপনারা হয়েছে তারপরে অ্যারেস্ট করেছেন, ওই প্রসঙ্গে আসছি, কিন্তু আপনারা প্রথমে আটকাতে পারলেন না কেন? তাহলে না, তাদের ইন্টারনাল সিকিউরিটি আছে, এই প্রশ্নগুলো তারা তুলেছে। বাধা বিপত্তি স্পেসিফিকলি কখন আসে? যখন সেখানে সরাসরি শাসক দল যুক্ত থাকে, শাসক দলের ছাত্র নেতারা যুক্ত থাকে, শাসক দলের কোনো উদ্দেশ্য বা মোটিভ যুক্ত থাকে। তাহলে আমরা অভয় আন্দোলনে যেমন মোটিভ জানতে চেয়েছিলাম, তাহলে পুলিশ জানাক যে এই ঘটনার পিছনে মোটিভ কে ছিল, এই ঘটনাকে আড়াল করার চেষ্টা কে বা কারা করছে। তাহলে এই সামগ্রিক জায়গাটাকে সামনে আসা প্রয়োজন বলে আমরা মনে করি। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্য, শোকজ মদন মিত্র। মদন মিত্রকে শোকজ করলো তৃণমূল। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ মদন মিত্রর বিরুদ্ধে, 3 দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ। ইতিমধ্যেই এই কসবা কাণ্ড নিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে, রীতিমতো নিন্দার ঝড়। এবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে তাকে শোকজ করা হলো। মদন মিত্রকে শোকজ, কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্য শোকজ। সেই কারণেই দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ মদনের বিরুদ্ধে 3 দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মদন মিত্রকে। মদন মিত্র যেখানে তিনি বলেছিলেন যে মেয়েটির কি দরকার ছিল যাওয়ার, সেই বক্তব্য তিনি ঠিক কি বলেছিলেন, কিভাবে বলেছিলেন শুনুন। दुनिया की सबसे बड़ा गंदा काम, सबसे नोंगरा काम यह है। लेकिन कस्बा की घटना से एक मैसेज आ गया पूरा लड़की लोग, पूरा स्टूडेंट लोगों के पास, कि अगर आपको किसी जान पहचान ने बुलाए तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। जो गंदा काम किया वो he had taken the advantage of the situation. যদি ওদের এগেইনস্টে কিছু করা হতো তাহলে শুধুমাত্র স্টুডেন্টদের ভয় দেখানো, মারধর করা, এইটুকুতেই ব্যাপারটা সীমিত থাকতো না। এমনকি প্রিন্সিপালের ঘরে ঢুকে জিনিস ভাঙচুর সবকিছুই করা হতো। এটা আমার নিজের চোখে দেখা। এদের চাপে বলতে পারেন আমাদের কলেজে ক্লাস নেওয়ার সেই ব্যাপারটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। মানে টিচাররা ভয় পেত। সে মানুষ হিসেবে একদমই ভালো ছিল না। তাদের কথায় মেয়ে তুলবো, তারা মেয়েদের টার্গেট করতো যে এই মেয়েটাকে আমার পছন্দ, এই মেয়েটাকে আমার পছন্দ, এই মেয়েটাকে আমার পছন্দ।